উত্তাল রাজপথ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে আসলেন, সেখান থেকে আবার রাজপথে। এই ২ টার জার্নি আপনি কোনটাকে বেশি এনজয় করছেন? আমার কাছে আসলে এই রাজপথ এবং রাজনীতির সাথে এই সময়টাকেই আমি বেশি আ মনে করছি যে একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করা যাচ্ছে। এই ঢাকার মেয়র হওয়ার একটা দারুণ সুযোগ আপনার সামনে আছে। আপনি সেই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার আশা কি রাখেন ঢাকার মেয়র হওয়ার কতটুকু স্বপ্ন দেখেন আপনি? একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন দরকার এবং এটা খুব কঠিন টাস্ক। অনেকেই বলেছে, অনেকেই করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। যদি আমাকে জনগণ সমর্থন দেয়, ঢাকার মানুষ সাপোর্ট করে, তাহলে এটলিস্ট ৬ মাস পরে যাতে মানুষ বলতে পারে যে ওকে, আমি আগে বাসা থেকে বেরোলে যে এক্সপেরিয়েন্সটা পেতাম এখন সেটা একটু বেটার পাচ্ছি। আপনার ক্ষেত্রেও হচ্ছে যে শত শত কোটি টাকা আপনার দুবাই চলে গেছে, দুবাই বাড়ি ঘর, অনেক রকম কথা, ঠিক আছে? আ আপনার এপিএসদের নামে কথা হচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনি নিজে কিভাবে চ্যালেঞ্জ ফেস করেন? গণঅভ্যুত্থানের পর থেকেই হচ্ছে। এটা ১ম এ আওয়ামী লীগ এটার সাথে ছিল, পরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে বিএনপি এটার সাথে যুক্ত হলো এবং এখানকার কর্পোরেট এস্টাবলিশমেন্ট আরও অন্যান্য শক্তিশালী গোষ্ঠী এই প্রোপাগান্ডাগুলো বিভিন্ন সময় করে মানুষের মধ্যে পারসেপশনের একটা পরিবর্তন, নেগেটিভিটি আনার চেষ্টা করেছে। দৈনিক মানবজমিনের পাঠক দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন উত্তাল রাজপথ থেকে একেবারে ক্রীড়া মন্ত্রণালয়ে চলে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া। এখন আবার তিনি ফিরে গেছেন রাজপথে। সব মিলিয়ে আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। একটা প্রশ্নটা আমি বললাম যে আপনি উত্তাল রাজপথ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে আসলেন, সেখান থেকে আবার রাজপথে। এই ২ টার জার্নি আপনি কোনটাকে বেশি এনজয় করছেন? আমার কাছে আসলে এই রাজপথ এবং রাজনীতির সাথে এই সময়টাকেই আমি বেশি আ মনে করছি যে একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করা যাচ্ছে। এবং আগে মূলত ক্যাম্পাসে যখন আমরা স্টুডেন্ট অ্যাক্টিভিজম করতাম সেই সময়টাকে মিস করি। কিন্তু সরকারে অবশ্যই আমরা একটা সুযোগ পেয়েছিলাম, একটা রেয়ার সুযোগ বাংলাদেশের জন্য কিছু কাজ করে যাওয়ার, এবং চেষ্টা করেছি আ কিছু কাজ করে আসার। আচ্ছা ভাই, আপনি সবসময় মানুষ সাফল্যের কথা বলে। দেখা যায় যে আপনি যে সময়টা ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলেন, সাফল্যের বাইরে অনেক সাফল্য ছিল, কিন্তু আক্ষেপ কিছু রয়ে গেছে কিনা, যেগুলো আপনি করার কথা ছিল করতে পারেনি, বা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, এরকম কিছু ছিল কিনা যেগুলো মিস করেন? আসলে আমাকে খুবই হেস্টি ওয়েতে কাজ করতে হয়েছে যেহেতু সময় খুবই কম ছিল। আমি ১৬ মাস সময় পেয়েছিলাম। ১.৫ বছরও পাইনি ঠিকমতো। এবং আপনি যদি খেয়াল করেন যে কাজগুলো খুবই দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হচ্ছিল। না হলে কিন্তু সরকারি পর্যায়ে আসলে কাজ খুব তাড়াতাড়ি করা সম্ভব হয় না। বেশিরভাগ কাজই একটু সময় সাপেক্ষ এবং সময় এবং অর্থের আ ব্যাপার আছে। তারপরেও আমাদের ন্যাশনাল স্টেডিয়াম বলেন, যেটা ৬ বছর ধরে কাজ চলছিল সেটা আমরা ৬ মাসে শেষ করেছি। এর বাইরে বাংলাদেশ ফুটবল টিমের ট্রান্সফরমেশনের জন্য সেই বাফুফে এবং মন্ত্রণালয়ের একটা গুড কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সেটা সম্ভব হয়েছে। এর বাইরেও স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি। সারা দেশের স্টেডিয়ামগুলোকে আবার অ্যাক্টিভ করা, যেটা অভ্যুত্থানের পরে স্পোর্টসটা স্তীমিত হয়ে গেছিল সেটাকে আবার ফিরিয়ে আনা, সেখানে প্রাণচাঞ্চল্য নিয়ে আসা, এই জায়গাগুলোতে কিছু কাজ করার চেষ্টা করেছি। মানে কোথায় মানে আপনি গ্যাপ রয়ে গেছে যে করতে পারেননি বলে আপনি মনে করেন? আ সময় না থাকার কারণে অনেকগুলো জায়গা ছিল, অনেকগুলো উদ্যোগ যেগুলো বাস্তবায়ন করা যায়নি। আমার একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের ২ টা ভিন্ন, ভিন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যেটার ধারণ ক্ষমতা আমরা ৫০,০০০ এবং ৪৫,০০০ করেছিলাম। ক্রিকেটেরটা তো জায়গা আছেই ইয়াতে। আর ফুটবলেরটাও আমরা একটা প্ল্যানিং করেছিলাম। এখন সামনে হবে কিনা জানি না। এর বাইরেও আ বাংলাদেশের ক্রিকেটে একটা প্রপার ইকোসিস্টেম তৈরি করতে চেয়েছিলাম, যার মাধ্যমে আমাদের এই যে যুগে, যুগে একজন ভালো প্লেয়ার আসবে না, আমাদের রেগুলারলি ভালো প্লেয়ার আসবে। আপনি যদি ভারতে দেখেন আমাদের লাইন আপটা সবসময় রেডি থাকে। এবং কাকে ছেড়ে কাকে নিবে এটা এক ধরনের সিলেকশনের বিষয় থাকে। কিন্তু বাংলাদেশে আমাদের এই গ্যাপগুলো রয়ে গেছে এখনো। আমাদের যে পঞ্চপাণ্ডব যাওয়ার পরেই কারা আসবে এটা নিয়ে এক ধরনের কনফিউশন এবং এক ধরনের ক্রাইসিস তৈরি হয়ে গেছে। তো ওই ইকোসিস্টেমটা তৈরি করার ইচ্ছা ছিল আরকি, যেটা পারিনি। আপনাদের একটা জনপ্রিয় স্লোগান আছে, দিল্লি না ঢাকা, ঢাকা দিল্লি না ঢাকা। সেই ঢাকার মেয়র হওয়ার একটা দারুণ সুযোগ আপনার সামনে আছে। আপনি সেই নির্বাচন করতে চাচ্ছেন। তো আপনার আশা কি রাখেন ঢাকার মেয়র হওয়ার কতটুকু স্বপ্ন দেখেন আপনি? মেয়র হওয়ার থেকেও বেশি কাজ করার আগ্রহটা হচ্ছে এই ঢাকাকে পরিবর্তন করা। একটা পরিবর্তন নিয়ে আসা এবং দেখাতে পারা। আসলে আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিলাম তখন আমি সারা দেশের সকল সিটি কর্পোরেশন থেকে শুরু করে যত স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে সবকিছুর দায়িত্বে ছিলাম। তো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যে সমস্যাগুলো কি, সমাধান কিভাবে করা যায় এবং ঢাকার একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন দরকার এবং এটা খুব কঠিন টাস্ক। অনেকেই বলেছে, অনেকেই করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি।
এবং এটার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জও আছে, রিসোর্সের ঘাটতি আছে। আমাদের স্থানীয় সরকার যতটা শক্তিশালী হওয়া উচিত অথবা কনস্টিটিউশনে স্থানীয় সরকারকে যতটা শক্তি দেওয়ার কথা সেটা দেওয়া নাই। এই বাস্তবতাগুলো থাকা সত্ত্বেও আসলে ঢাকা শহরটা যেভাবে গড়ে উঠেছে খুবই অপরিকল্পিতভাবে, এবং এটা গড়ে উঠেছে ফলে এখানে মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা খুবই খারাপ। আমি এই অভিজ্ঞতাটাকে বেটার করতে চাই, যাতে প্রত্যেকটা মানুষ অ্যাটলিস্ট যদি আমাকে জনগণ সমর্থন দেয়, ঢাকার মানুষ সাপোর্ট করে, তাহলে অ্যাটলিস্ট 6 মাস পরে যাতে মানুষ বলতে পারে যে ওকে, আমি আগে বাসা থেকে বেরোলে যে এক্সপিরিয়েন্সটা পেতাম এখন সেটা একটু বেটার পাচ্ছি। এবং বিশেষ করে সাউথ ঢাকার যে হেরিটেজ এবং ঐতিহ্য আছে, এটাকে আমরা আসলে পৃথিবী তো নাই, দেশবাসীর কাছেও প্রমোট করতে এবং এটার প্রিজার্ভ করা এবং এটা প্রমোট করতে আমরা পারছি না। আমরা দেখি যে পৃথিবীর যেই শহরগুলোর এরকম দীর্ঘ ইতিহাস আছে, প্যারিস বলেন, ইস্তানবুল বলেন কিংবা অন্যান্য, তারা কিন্তু সেটাকে ওইভাবে প্রমোট করে না, একেবারে আনচেঞ্জড রাখেন, কোনো নতুন অবকাঠামো করেন না। সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে, এবং দেখা যায় যে আমাদের অনেক বিজ্ঞ লোকেরাই জানেন না যে পুরান ঢাকার মধ্যে কী আছে। এবং এই হেরিটেজ, এই ঐতিহ্যটা আমি ফিরিয়ে আনতে চাই এবং এটা মানুষের মধ্যে আবার ছড়িয়ে দিতে চাই। এবং মানুষ ঢাকাকে এই যে আমাদের 400 বছরের রাজধানী, এটা মানুষের চিন্তা থেকে বিস্মৃত হয়ে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনতে চাই। 3টা এমন কিছু বলেন যেটা ঢাকাকে বদলে দিতে পারে, ঢাকাকে দেখলে মানুষ বলতে পারে যে আমি যখন দেশের বাইরে যাই তখন গিয়ে একটা এলাকার প্রশংসা করি, যে কোনো শহরে একটা ইয়ে করি, ছবি দেই, মানে ওই রকম কিছু করার মতো কোন 3টা পরিবর্তন আপনি আনতে চান? প্রথমত তো হচ্ছে ঢাকার এই যে ময়লা আবর্জনার যে সমস্যা, আপনি যদি জাস্ট চিন্তা করেন যে ঢাকায় কোনো ময়লা নেই, মানে দিনের বেলা কোনো ময়লা দেখা যাচ্ছে না, তাহলে এই ঢাকার আসলে অনেক সমস্যার সমাধান এখানেই হয়ে যায়। আরেকটা হচ্ছে মশক একটা বড় সমস্যা, এবং ঢাকা শহরে প্রতি বছরই কয়েকটা সিজনে এই ডেঙ্গুর প্রকোপ হয় এবং মানুষের হয়, প্রাণহানি ঘটে। এটা আমি সমাধান করতে চাই, এবং এই যে ঢাকার যে হেরিটেজ সেটাকে পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করতে চাই। সব জায়গায় আপনি দেখেন ফারুক ভাইকে ট্যাগ করা হলো, বুলবুলকে ট্যাগ করা হচ্ছে, এখানে একটা মানে কি বলা হয় ব্লেম গেম, যেটা ঠিক আপনার ক্ষেত্রেও হচ্ছে যে 17 কোটি টাকা আপনার দুবাই চলে গেছে, দুবাই বাড়ি ঘর, অনেক রকম কথা, ঠিক আছে, আপনার এপিএস দের নামে কথা হচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনি নিজে নিজে কিভাবে চ্যালেঞ্জ ফেস করেন, বা এটা আসলে আপনার কিভাবে আপনি দেখেন? আসলে এটা গণঅভ্যুত্থানের পর থেকেই হচ্ছে। এটা প্রথমে আওয়ামী লীগ এটার সাথে ছিল, পরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে বিএনপি এটার সাথে যুক্ত হলো, এবং এখানকার কর্পোরেট এস্টাবলিশমেন্ট আরও অন্যান্য শক্তিশালী বিভিন্ন গোষ্ঠী এই প্রোপাগান্ডাগুলো মানে বিভিন্ন সময় করে মানুষের মধ্যে পারসেপশনের একটা পরিবর্তন, নেগেটিভিটি আনার চেষ্টা করেছে। কিন্তু আমি যখন মানুষের সাথে কমিউনিকেট করতে যাই বা কথা বলতে যাই, তখন এটার কোনো রিফ্লেকশন আমি দেখি না, কারণ মানুষ এগুলো বিশ্বাস করে না। এবং এটা ওনারাই আসলে করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে, প্রথমে 100 কোটি, পরে 1000 কোটি, পরে 11,000 কোটি, পরে এটা আবার 1,20,000 কোটিতে নিয়ে, মানে এমন অবিশ্বাস্য এবং হাস্যকর অবস্থায় পরিণত করেছে যে এটা আসলে মানুষ আসলে বুঝতে পারছে যে এটার পিছনে অন্য ইন্টেনশন আছে। এবং যখন দেখা যায় যারা একটু সচেতন তারা বুঝতেই পারে যে একই শিরোনাম একই টেক্সটে যখন 10-12টা নিউজ হয়, পত্রিকাগুলো তো সাধারণত এভাবে নিউজ করে না, আপনারা তো সবার নিউজে আলাদা আলাদা ডিস্টিংক্ট একটা ফিচার থাকে, তখন বোঝা যায় যে এটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে এসেছে, নির্দিষ্ট কোনো গোষ্ঠী এই জিনিসটা কি করতে চায়। তো এইগুলো আছে, থাকবে, সামনের দিনে আরও হবে, কারণ আমরা অনেক শক্তিশালী শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এবং অনেক শক্তিশালী শক্তিকে আমরা পরাজিত করেছি এই দেশের মাটিতে। কিন্তু আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি জনগণের কাছে স্বচ্ছ থাকার চেষ্টা করব। আমি আমার এক্সপ্লেনেশনগুলো জনগণকে সময় সময় দেওয়ার চেষ্টা করেছি এবং সামনেও দিব, এবং জনগণের দিন শেষে বিচার করবে যে কতটুকু দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছি। দুদকের তো একটা ব্যাপার ছিল, এইটা দুদককেও তো আপনি মানে আহ্বান করতে পারেন যে আসলে এটা কি বের করার জন্য। দুদক, যখন আমার এই বেসির বিষয়ে আলোচনাটা ওঠে, তখন আমি দুদককে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এটা তদন্ত করেন, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও লিখেছিলাম সেই বিষয়টা। এটা কোনো অস্বচ্ছতা নেই, খুব ক্লিয়ার এখনও পাবেন। এবং দুদক সেই অনুসন্ধান করেছে দীর্ঘ 9 মাস 10 মাসের অনুসন্ধান পরে, কিন্তু সেই বিষয়ে একটা এই সরকারের আমলেই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে যে তার বিষয়ে কোনো দুর্নীতির প্রমাণ বা কোনো লিড তারা আসলে পান নাই। কিন্তু আমি মনে করি যে আসলে এই জিনিসগুলো রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে এবং হাতিয়ার হিসেবে চলতে থাকবে, কারণ
দেখা যায় সরকারে থাকতেও আমার অনেক কাজ তাদের পছন্দ হয়নি। তারা সিটি কর্পোরেশনে বসতে পারে নাই জোর জবরদস্তি করে, তারা ক্রিকেট বোর্ডটা দখল করতে পারে নাই। তো এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ তো এখন হবে। তো আমি এটার জন্য প্রস্তুত আছি, আমার সমস্যা নেই। এবং বাংলাদেশের মানুষও এটা বুঝে, যখন আপনি দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে অধ্যাদেশ করা হচ্ছে সেটা বাতিল করে দেন, যখন আপনি সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশ বাতিল করে দেন, তখন মানুষ বুঝতে পারতেছে আপনারা আবারও দুদককে কন্ট্রোল করে বিরোধী দলমতকে নিয়ন্ত্রণ করতে চান। আপনারা আবার আদালত দখল করে দলীয় জাজ বসিয়ে ওইটাকে ব্যবহার করতে চান, ওইটাকে অস্ত্র হিসেবে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। তো এই জিনিসগুলো খুব পরিষ্কার হচ্ছে যত দিন যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক লড়াই করছি, যেই সংস্কার এবং যেই পরিবর্তনের জন্য এত কিছু হলো সেটাকে রক্ষা করার জন্য। এবার এটা একদম মানে ঘরোয়া কোশ্চেন, সেটা হচ্ছে যে সম্প্রতি বিয়ে করেছেন, ঘরের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনীতি আসলে সজীব ভুঁইয়া আসলে কেমন, কোথায় চেঞ্জটা? আসলে আলাদা করা খুব কঠিন হয়ে যায়, কারণ ঘরে সময় দেওয়াটা খুব ওই সময়টাই পাওয়া যায় না, জাস্ট রাতে ঘুমাতে যাওয়া ছাড়া। তবে আমাদের ফ্যামিলির জন্য কঠিন, যারা রাজনীতির সাথে জড়িত বা এখন তো বিরোধী দলের রাজনীতি, কারণ তারাও ওই অ্যাটেনশন এবং ওই সময়টা পান না এবং ওনাদেরকেও স্যাক্রিফাইস করতে হয়। এবং রাজনীতিবিদদের জীবন খুব একটা ভালো হয় না, এটা আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখেছি। তো সেই ক্রাইসিসগুলোর জন্য প্রস্তুত থাকতে হয় আর কি। ঘরে কোনো রান্না বান্না সুযোগ হয় এরকম কিছু? না, আমি আসলে সময় বা সুযোগ পেয়ে উঠি না। আসিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ বাংলা টিভির সাথে থাকার জন্য।